ক্লাস 8-এর যে ইতিহাস প্রথম চ্যাপ্টার আছে তোমাদের ইতিহাসের ধারণা, যেটা সিলেবাসের মধ্যে নেই। তো সেটাকে আমরা বাদ দিয়ে আমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব, যেটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। এখান থেকে আমরা শুরু করব, যেখান থেকে পরীক্ষার সিলেবাসে আছে। বেশ, আচ্ছা, তো আমরা এখন শুরু করব আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটা। আচ্ছা, তো চ্যাপ্টারের নাম হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, যেটা 2 নম্বর চ্যাপ্টার, এখান থেকেই সিলেবাস স্টার্ট হবে। তো এই আঞ্চলিক শক্তির উত্থান চ্যাপ্টারটা বুঝতে হলে আমাদের একটু ক্লাস 7-এর শেষের দিকে যেতে হবে। ক্লাস 7-এর শেষের দিকে আমরা একটা চ্যাপ্টার পড়েছি, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংকট। অনেক মনে আছে কি আশা করি। তো দেখো, মুঘল সাম্রাজ্যের সংকট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে একসময় মুঘল সাম্রাজ্য শাসন করত। মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল কোন সম্রাটের আমল থেকে? বাবরের আমল থেকে। আর বাবর থেকে পরবর্তী পরপর অনেক মুঘল সম্রাট ভারতে রাজত্ব করেছেন, এবং শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের পর থেকে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মুঘল সাম্রাজ্য প্রথম দিকে খুব শক্তিশালী ছিল, বিশেষ করে আকবরের আমলে তো মুঘল সাম্রাজ্য খুবই শক্তিশালী ছিল। তার সীমানা প্রচুর, ভারতের পুরো সমগ্র ভারত জুড়ে প্রায় তার সীমানা ছিল। কিন্তু ঔরঙ্গজেবের পর থেকে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তো প্রথমে আমাদের সেইটা একটু আমাদের দেখতে হবে যে কি কারণে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তো প্রথমে সেই নিয়েই আলোচনা হবে যে মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কি কি। মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ। মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ। আচ্ছা, তো দেখো, মুঘল সাম্রাজ্যের অবনতির যে প্রথম কারণ, সেটা হচ্ছে ঔরঙ্গজেবের পর থেকে যে সমস্ত মুঘল সম্রাটরা ছিল সেই সব সম্রাটদের অযোগ্যতা। একটা গোটা দেশকে চালানোর জন্য যারা দেশটা চালাবে, যেসব সম্রাটরা, তাদের তো একটা যোগ্যতা থাকা চাই। গোটা দেশটাকে একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা চাই। ঔরঙ্গজেব পর্যন্ত যারা শাসন করেছেন তারা খুব ভালো সেগুলো করতে পেরেছেন, কিন্তু ঔরঙ্গজেবের পর থেকে যে সমস্ত সম্রাটরা ছিল তারা একটা দেশ চালানোর জন্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দরকার, সেগুলো তাদের মধ্যে ছিল না। ফলে কি হয়, ধীরে ধীরে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। তাহলে 1 নম্বর যে কারণ, সেটা হচ্ছে যে সমস্ত মুঘল সম্রাটরা ছিল তাদের অযোগ্যতা। সম্রাটদের অযোগ্যতা। তো দেখো, ঔরঙ্গজেবের পর যে সমস্ত মুঘল সম্রাটরা ছিল তারা ছিল অযোগ্য। তারা কেউই শাসন কাজের জন্য একদম ভালোভাবে মনোযোগী ছিলেন না। হয়তো তারা কেউ বিলাসিতায় জীবন কাটাতেন, নানা রকম আনন্দ উৎসবে সময় কাটাতেন। তো শাসন পরিচালনা করার জন্য, একটা দেশকে চালানোর জন্য যেরকম একটা রাজার যে সমস্ত গুণগুলো থাকা দরকার, একটা সম্রাটের যে সমস্ত গুণগুলো থাকা দরকার, ঔরঙ্গজেবের পর যে সমস্ত সম্রাটরা ছিল তাদের সেই সমস্ত গুণ ছিল না, বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও ছিল না। ফলে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সামরিক ব্যবস্থার দুর্বলতা। সামরিক ব্যবস্থার দুর্বলতা।
তো দেখো, একটা এত বড় একটা সাম্রাজ্য, সেটা পরিচালনা করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী দরকার, তাই না? সেটা বিদেশের আক্রমণ আটকানো হোক, দেশের ভিতরে হওয়া বিভিন্ন সমস্যার মোকাবিলা করার জন্য হোক, যে কোনো কিছু করার জন্য কি একটা দেশের একটা শক্তিশালী সেনাবাহিনী দরকার। যেমন ধরো এখন ভারতবর্ষে একটা শক্তিশালী একটা আর্মি, বিভিন্ন সেনাবাহিনী আছে। বিদেশি আক্রমণ হলে তারা সহজেই সেটা মোকাবিলা করতে পারে। কিন্তু সেটা যদি না থাকে তাহলে কি হবে? সহজেই দুর্বল হয়ে পড়বে। তো এই ঔরঙ্গজেবের পর থেকে এই মুঘল সেনাবাহিনীর বা সামরিক দিকটা ভালো করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সামরিক কোনো সংস্কার করা হয়নি। সেনাবাহিনীটাকে আরো ভালো করে উন্নত করার, সময়ের সঙ্গে সঙ্গে উন্নত করার কোনো কাজ করা হয়নি। ফলে কি হয়? সামরিক ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে। সামরিক মানে যে সেনাবাহিনীর যে ব্যবস্থা, সেটা দুর্বল হয়ে পড়ে। ফলে দেশের ভিতরে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিদেশি আক্রমণ, এগুলোকে আটকানোর ক্ষমতা ছিল না সেই সেনাবাহিনী। ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তাহলে 2 নম্বর কি হলো? সামরিক ব্যবস্থার দুর্বলতা। বোঝা গেছে যে ঔরঙ্গজেবের পর থেকে মুঘল সামরিক ব্যবস্থায় বা সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো রকমের সংস্কার করা হয়নি বা কোনো উন্নতি করার কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে কি হয়? সামরিক ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি আক্রমণ এবং ভিতরের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে এটা হলো 2 নম্বর সমস্যা। 3 নম্বর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মনসবদারি ও জায়গিরদারি সমস্যা। আচ্ছা, তো দেখো, মনসবদারি ব্যবস্থা আমরা ক্লাস 7-এ পড়েছি। তো কি পড়েছি? মুঘল সম্রাট আকবর একটা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। কি ব্যবস্থা? তিনি একটা বিশেষ কর্মচারী নিয়োগ করেছিলেন। কর্মচারী, তাদের কি কাজ? তারা বিভিন্ন অঞ্চলকে দেখাশুনো করবে, সেখানকার সৈন্য মজুদ রাখবে এবং সেইখানকার বিভিন্ন কাজকর্ম তারা দেখাশুনো করবে। এইটা হচ্ছে মনসবদারদের কাজ। মনসবদার হচ্ছে এক ধরনের কর্মচারী, যা বিশেষ এক ধরনের রাজ কর্মচারী বা প্রশাসনিক এক ধরনের পদ মনসবদার। তো সেই কর্মচারীদের কাজ হচ্ছে সেই একটা অঞ্চল তাদেরকে দেওয়া হবে, সেই অঞ্চলটা তারা দেখাশুনো করবে মনসবদাররা, এবং সেই অঞ্চলের বিভিন্ন কাজকর্ম, নিয়ম শৃঙ্খলা, এগুলো তারা দেখবে। রাজস্ব আদায় করবে, প্রজাদের কাছ থেকে একটা ট্যাক্স বা টাকা নেওয়া হয়, সেই রাজস্ব তারা আদায় করবে এবং সেনা প্রস্তুত রাখবে, যুদ্ধের সময় তারা সৈন্য পাঠাবে। এই সব কাজগুলো মনসবদাররা করবে। এটাই কাজ। এটা চালু করেছিলেন আকবর, যাতে সমস্ত দেশের ব্যবস্থাটা সুষ্ঠুভাবে থাকে। এইবার এই মনসবদাররা 2 রকম ভাবে তাদেরকে বেতন দেওয়া হতো, 2 রকম ভাবে তাদেরকে মাইনে দেওয়া হতো। কি কি ভাবে? এক হচ্ছে কিছু মনসবদারদের নগদে টাকায় মাইনে দিয়ে দেওয়া হতো, আর কিছু মনসবদারদের কিছু জায়গা দেওয়া হতো, কিছু জমি দেওয়া হতো, যে এই এতটা পরিমাণ জমি তার অধিকারে, এবং সেখান থেকে যা ট্যাক্স পাবে সেটা সে নেবে। সেটাকে বলা হতো জায়গির। তো কিছু মনসবদারদের নগদে টাকা দিয়ে বেতন দেওয়া হতো, কিছু মনসবদারদের জায়গির দিয়ে বেতন দেওয়া হতো। তো যারা এই জায়গির পেত তাদেরকে বলা হতো জায়গিরদার। তো ঠিকই ছিল ব্যবস্থাটা, কিন্তু পরবর্তীকালে এই ঔরঙ্গজেব বা তার পরবর্তীকালে এই ব্যবস্থাটা, ঔরঙ্গজেবের পর থেকে সব দিক থেকেই সমস্যার সৃষ্টি হয়। তো কি হয়? এই মনসবদারদের এই জায়গি নিয়ে সমস্যা হয়, যে তারা যেগুলো ভালো জায়গির সেইগুলো পাওয়া নিয়ে তাদের মধ্যে রেষারেষি হয়, মানে যেগুলো ভালো জমি সেইগুলোকে তারা পেতে চায়। এবার জমি তো সীমিত, সবাই যদি বলে আমি ভালোটা নেবো তাহলে কি করে হবে? তাহলে সেই নিয়ে তাদের মধ্যে সমস্যা হয় এবং হিসাবের মধ্যেও গড়মিল হয়। তারা যে রাজস্ব আদায় করতো প্রজাদের কাছ থেকে, সেগুলো তারা হিসাবের গড়মিল করে দিত। হয়তো যে টাকা পাচ্ছে সেই টাকার থেকে কম তারা সম্রাটকে দিচ্ছে বা দেখাচ্ছে, ফলে হিসাবের একটা গড়মিল হতো। তো এই সব সমস্যার জন্য এই মনসবদারি আর জায়গিরদারি ব্যবস্থাটা, যেটা আগে একটা ভালো ব্যবস্থা ছিল, সেটার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায়। 4 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কৃষি ব্যবস্থার সমস্যা। কৃষি ব্যবস্থার সমস্যা। কৃষি ব্যবস্থার সমস্যা। তো এই এই সঙ্গে আরেকটা সমস্যা দেখা যায়, কৃষির সমস্যা। কৃষিকাজে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাওয়ার কারণে এবং প্রচুর রাজস্বর কারণে কৃষকরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিদ্রোহ করে, সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করে। তো এটাও একটা সমস্যা দেখা দিয়েছিল। যেমন আমরা 7-এ পড়েছি সদনামী বিদ্রোহ,
জাট বিদ্রোহ, এগুলো হচ্ছে বিভিন্ন কৃষক বিদ্রোহ। তো এরকম বিভিন্ন জায়গায় কৃষি ব্যবস্থার সমস্যার কারণে কৃষকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করে, যেমন জাট বিদ্রোহ, সদ্দামি বিদ্রোহ, এগুলো দেখা যায়। তো এটাও একটা সমস্যা। আর 5 নম্বর হচ্ছে যেটা মেন সমস্যা, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তির উত্থান, দেখো বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান। তো এই যে কেন্দ্রের যে মুঘল শাসন সেটা দুর্বল হয়ে পড়ে, কেন্দ্রের মানে দিল্লিতে যে মুঘল শাসন সেটা দুর্বল হয়ে পড়ে। এইবার বিভিন্ন অঞ্চল, যেমন ধরো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, এইসব জায়গায় যারা রাজা আছে বা এইসব জায়গায় যারা শাসন দেখে, গোটা দেশটাকে তার একা মুঘল সম্রাট দেখে না, মুঘল সম্রাট দিল্লিতে থাকে, আর বিভিন্ন ছোট ছোট জায়গা অঞ্চলগুলোতে আলাদা আলাদা বিভিন্ন শাসক থাকে, তারা সেই অঞ্চলটা দেখে, আর মুঘল সম্রাট তাদের কাছ থেকে সেখানকার খবরাখবর নেয়। এবার আগে ঔরঙ্গজেবের আগে পর্যন্ত এই ব্যবস্থাটা ঠিক ছিল। এবার যখন দেখে যে ঔরঙ্গজেবের পর থেকে মুঘল সম্রাটরা খুব দুর্বল, তাদের বিভিন্ন রাজ্যের কি খবরাখবর চলছে সেগুলো দেখার তাদের কোনো মানে হুঁশ নেই, তখন তারা কি করে, তারা ওই অঞ্চলের শাসকরা যারা বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, এদের যারা যে এসব যে জায়গার যারা শাসন করে, যারা রাজা, তারা তাদের নিজেদের মতো শাসন করতে লাগে। যেমন যদি ক্লাসের মধ্যে ধরো একজন টিচার আছে, সে যদি ধরো গোটা ক্লাসটাকে ঠিক মতো পরিচালনা করতে না পারে, তাহলে সবাই তাদের নিজেদের মতো, কেউ খেলা করবে, কেউ গল্প করবে, এসব করবে। কিন্তু যদি ক্লাসের টিচার যদি ঠিক মতো ক্লাসটাকে পরিচালনা করে, তাহলে সবাই পড়াশোনার প্রতি মনোযোগী হবে। ঠিক তেমনই দিল্লির যে সম্রাট, সে যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বাকি যে সমস্ত অঞ্চলের রাজাগুলো আছে বা শাসকরা আছে, তারা দিল্লির যে শাসন সেটাকে মেনে চলবে না, তারা নিজেদের মতো করে শাসন কাজ পরিচালনা করবে। ঠিক এইটাই হয় যে ঔরঙ্গজেবের পর থেকে যারা মুঘল সম্রাট ছিল, তারা যেহেতু অযোগ্য ছিল বা সঠিকভাবে কাজকর্ম করতো না, তো বিভিন্ন অঞ্চলে যারা শাসক ছিল, তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে সেই সব অঞ্চলগুলোকে শাসন কাজ করতে থাকে, এবং এইভাবে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো স্বাধীন হয়ে যায়। আগে যেটা মুঘল সম্রাটদের আন্ডারে ছিল, তারা এখন নিজেদের মতো করে শাসন করতে থাকে সেই সব জায়গায়। এটাও একটা সমস্যা। যেমন এরকম কয়েকটা জায়গার নাম হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ, আর অযোধ্যা। দেখো এই তিনটে জায়গা আঞ্চলিক শক্তি হিসাবে স্বাধীন হয়ে গিয়েছিল, মানে এরা মুঘল সম্রাটদের মানে কথা মতো শাসন করতো না, তারা নিজেদের ইচ্ছে মতো শাসন করতো। হ্যাঁ, তারা মুঘল সম্রাটদের আন্ডারে ছিল, মুঘল সম্রাটদের সবার উপরে যে মুঘল সম্রাট সেটা তারা মেনে নিত, কিন্তু মুঘল সম্রাটরা যে নিয়মের শাসন করতে বলেছিল সেই নিয়ম তারা সবসময় পালন করতো না, তারা নিজেদের মতো করেই সেই জায়গাগুলো শাসন করতো। তাহলে এই সমস্যাগুলোর জন্য মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাহলে কটা 5টা কারণ হলো। এক হচ্ছে মুঘল সম্রাটদের অযোগ্যতা, ঔরঙ্গজেবের পর যারা মুঘল সম্রাট হয়েছিল তারা সঠিক যোগ্য ছিল না, একটা দেশ চালানোর জন্য যে যোগ্যতাগুলো লাগে, যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লাগে, সেটা তাদের ছিল না। 2 নম্বরে যে সামরিক ব্যবস্থার দুর্বলতা, সেনাবাহিনী বা সামরিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, ফলে বিদেশি আক্রমণ এবং দেশের ভেতরের আক্রমণ তারা মোকাবিলা করতে পারে না। যেমন এই সময় শিবাজি ছিল খুব শক্তিশালী একজন শাসক, মারাঠা শাসক, তো তিনি ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু সেটাকে তারা মোকাবিলা করতে পারেনি, শিবাজিকে তারা কোনোদিনই পরাজিত করতে পারেনি। তো এটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে জায়গিরদারি ও মনসবদারি সমস্যা, এটা একটা বড় সমস্যা। 4 নম্বর কৃষি ব্যবস্থায় সমস্যা হয় এবং বিভিন্ন কৃষক বিদ্রোহ দেখা যায়। আর 5 নম্বর হচ্ছে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে এবং তারা মুঘল কর্তৃত্বকে মেনে চলে না। তো এই 5টা সমস্যার জন্য মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বেশ, এরপর এবার এই 3টে অঞ্চল বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা কিভাবে একটা স্বাধীন অঞ্চল হিসাবে তৈরি হয়েছিল বা স্বাধীন অঞ্চল হিসাবে পরিণত হয়েছিল, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার আমরা বাংলা সম্পর্কে আলোচনা করব। যে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলা কিভাবে একটা স্বাধীন রাজ্যে পরিণত হয়, স্বাধীন হয়ে ওঠে বাংলা। আচ্ছা, তো দেখো ঔরঙ্গজেব যখন ছিল, সম্রাট ছিলেন, তখন ঔরঙ্গজেব যখন মুঘল সম্রাট ছিলেন,
তখন তিনি বাংলাকে দেখাশুনো করার জন্য একজন ব্যক্তিকে পাঠান, যার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। বলছি, আস্তে কথা নয়। আচ্ছা, তো দেখো, ঔরঙ্গজেব যখন ছিলেন তখন তিনি বাংলাকে দেখাশুনো করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলায় পাঠান। মুর্শিদ কুলি খান, মুর্শিদ কথা নয়। তো ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠান। আচ্ছা, দেওয়ান কি? বাংলার দেওয়ান হিসেবে পাঠান। আচ্ছা, দেওয়ান কি? দেওয়ান হচ্ছে যে বাংলার প্রজাদের কাছ থেকে, বাংলার মানুষদের কাছ থেকে ট্যাক্স নেবে। প্রত্যেকটা মানুষকে দেশে থাকার জন্য সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়। সেই ট্যাক্সটা আদায় করবে হচ্ছে মুর্শিদ কুলি খান। ওই তো দেখো, মুর্শিদ কুলি খান কে ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিল। কথা নয়। দেখো, মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিল। সে কি করবে? বাংলার প্রজাদের কাছ থেকে ট্যাক্স বা রাজস্ব আদায় করবে। এইটা হচ্ছে মুর্শিদ কুলি খানের কাজ। এইবার পরবর্তীকালে আরেকজন মুঘল সম্রাট, যার নাম হচ্ছে ফারুক সিয়র। ফারুক সিয়র ফারুক সিয়র এই দেওয়ান হিসাবে তার যে দায়িত্ব সেটাকে তিনি আরো পাকাপাকি করে দিয়েছিলেন, যে হ্যাঁ, ওই ওখানকার দেওয়ান থাকবে। তো ফারুক সিয়র এই দায়িত্বটাকে আরো পাকাপাকি ভাবে ওকে দিয়েছিল, মুর্শিদ কুলিকে। ঔরঙ্গজেব ওকে নিয়োগ করেছিল, কিন্তু তখন পাকাপাকি ভাবে ও ছিল না, সাময়িক নিয়োগ করেছিলেন। ফারুক সিয়র এসে আবার পরবর্তী মুঘল সম্রাট, তিনি ওই দায়িত্বটাকে আরো পাকাপাকি ভাবে দিয়ে দিয়েছিলেন ফারুক সিয়র। এরপর 1717 খ্রিস্টাব্দে 1717 খ্রিস্টাব্দে তাকে আর একটা পদ দেওয়া হয়, বাংলার নাজিম পদ দেওয়া হয়। নাজিম অর্থাৎ যে বাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব পাবে, মানে দুটো কাজই করবে নিচে। তো দেখো, 1717 খ্রিস্টাব্দে তাকে আবার নাজিম পদ দেওয়া হয়। নাজিম অর্থাৎ যে বাংলার আইন শৃঙ্খলা দেখবে। একদিকে তো আগে ওর দেওয়ান পদ পেয়ে গেছে, মানে ওর রাজস্ব আদায় করবে, ট্যাক্স নেবে, আবার তাকে আবার নাজিম পদও দেওয়া হলো। নাজিম কি করবে? বাংলার আইন শৃঙ্খলাও দেখবে। তাহলে দেখো, বাংলার প্রকৃত সব ক্ষমতাই কিন্তু মুর্শিদ কুলি পেয়ে গেল। একদিকে রাজস্ব আদায় করছে, আইন শৃঙ্খলাও দেখছে, সব ক্ষমতাই কিন্তু মুর্শিদ কুলির কাছে আছে, তাই তো? তাহলে এইভাবে মুর্শিদ কুলি হয়ে গেল বাংলার একজন স্বাধীন শাসক, এবং তিনি তার নিজের স্বাধীনভাবেই তিনি বাংলাটাকে পরিচালনা করতেন। বোঝা গেল? বেশ, এইবার মুর্শিদ কুলি মারা যাওয়ার পর পরবর্তীকালে আলীবর্দী খান বাংলার শাসক হন বা নবাব হন। মুর্শিদ কুলি প্রথম নবাব ছিল, পরবর্তীকালে আলীবর্দী খান বাংলার শাসক বা নবাব হন। তিনি হন 1727 খ্রিস্টাব্দে। আলীবর্দী খান আস্তে কথা বলবে না। আচ্ছা দেখো, তো মুর্শিদ কুলির পর আলীবর্দী খান 1727 খ্রিস্টাব্দে বাংলার নবাব হন। মুর্শিদ কুলির পর তিনি বাংলার স্বাধীন নবাব হন, তিনি স্বাধীনভাবে বাংলাকে শাসন করতেন। আলীবর্দী খান 1756 পর্যন্ত শাসন করেছিলেন। তারপরে আলীবর্দী খান মারা যান 1756 খ্রিস্টাব্দে। তার দৌহিত্র মানে তার নিজের ছেলে ছিল না, তার মেয়ের ছেলে,
হ্যাঁ, আলীবর্দীর মেয়ের ছেলে, যার নাম হচ্ছে সিরাজ উদ দৌলা, সে বাংলা নবাব হয়। হ্যাঁ, তো এরপর হয় 1756-তে 1756-তে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়। 1 বছর আসতে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কি হলো, দেখো ব্যাপারটা পুরোটা একবার বলছি। প্রথমে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন। দেওয়ান কি করবে, বাংলার প্রজাদের কাছ থেকে বা বাংলার মানুষদের কাছ থেকে টাকা বা ট্যাক্স আদায় করবে, রাজস্ব আদায় করবে, এটা হলো ওর কাজ। পরবর্তীকালে ফারুক সিয়ার তার এই দায়িত্বটাকে আরো পাকাপাকি ভাবে দিয়ে দিয়েছিলেন। তার পরবর্তীকালে 1717 তিনি নাজিম পদ পেলেন। নাজিম পদ পেয়ে কি করলেন, তিনি এক তো রাজস্ব আদায় করছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব তিনি পান। দুটো দায়িত্ব পেলেন 1717-তে, দুটো দায়িত্ব পেলেন। আচ্ছা 1717-তে কি পদ পেলেন? 1717-তে কি পদ? বসে দেখে যদি বলতে না পারো, এখন প্রথম বলে কিছু বলছি না, পরে হলে কিন্তু একদম মজা দেখিয়ে দেবো। এখানে বসে থাকলে পড়া শুনতে হবে, হাঁ করে ওইদিকে তাকিয়ে থাকলে হবে না। এখানে বসে থাকতে গেলে আমি বলছি সেটা শুনতে হবে, শুধু শুধু এখানে বসে থাকা যাবে না। পড়তে এসছিস, পড়াটা ভালো করে বুঝতে হবে। এটা না বুঝে বসে থাকার কোনো এখানে মানে হয় না। বোঝা গেল? যেটা বলছি সেটা মন দিয়ে শুনতে হবে। তাহলে দেখো 1717 খ্রিস্টাব্দে তিনি নাজিম পদ পেলেন। নাজিম পদ কি কাজ করবে? নাজিম পদ কি করবে? নাজিম কি করে? নাজিম কি করে? আইন শৃঙ্খলা দেখার কাজ করে। বেশ, ঠিক আছে। আচ্ছা, তারপর মুর্শিদ কুলির পর কে দায়িত্ব পেয়েছিল? হ্যাঁ, আলীবর্দী খান। আচ্ছা, আলীবর্দী খান কত সালে পেয়েছিল? 1727। আচ্ছা, তারপর আলীবর্দীর পর কে পেল? আলীবর্দীর পর সিরাজউদ্দৌলা কত সালে? আসতে, ওরাও একটু পড়াশোনা করতে চায়। হ্যাঁ, আচ্ছা তাহলে তারপরে কে পেল? আলীবর্দী খান। আলীবর্দী খানের পর কে পেল? সিরাজউদ্দৌলা। বোঝা গেল? তাহলে এইভাবে বাংলা আঞ্চলিক শক্তি হিসাবে একটা স্বাধীন রাজ্যে পরিণত হলো। এইবার একটা কথা বলি, এই আসতে, এই নবাব আমলে বাংলার কয়েকজন খুব বিরাট ব্যবসায়ী ছিল। বলো। আচ্ছা আচ্ছা, বেশ, আসতে। তো হ্যাঁ, জগৎ সেন একজন খুব বড় ব্যবসায়ী। তো এই সময় বাংলায় কিছু বড়, কথা বলবি না, এই সময় বাংলায় কিছু বড় ব্যবসায়ী দেখা ছিল। সেই ব্যবসায়ীদের মধ্যে এই সময় বাংলার কিছু ব্যবসায়ী ছিলেন, যারা হচ্ছেন জগৎ শেঠ, উমিচাঁদ, জগৎ শেঠ, উমিচাঁদ। আর একজন ছিলেন খোদা ওয়াদিজ। ঠিক আছে, এই সময় মানে এই সময়টা হচ্ছে অষ্টাদশ শতক। এই সময়টা হচ্ছে অষ্টাদশ, এই সময়টা হচ্ছে অষ্টাদশ শতক।
অষ্টাদশ শতক। আচ্ছা, অষ্টাদশ শতক মানে কত সাল, কে বলতে পারবে? হ্যাঁ, 1701 থেকে 1800। অষ্টাদশ শতক মানে তার 100 বছর আগে থেকে আমরা শুরু করবো। অষ্টাদশ মানে 1800, তাহলে তার 100 বছর আগে 1701 থেকে 1800। যে শতক থাকে তার 100 বছর আগে থেকে শুরু করবো। অষ্টাদশ মানে 1800, 1800 আগে 1701 থেকে 1800। এই সময়ে এই ব্যবসায়ীরা ছিল, জগৎ শেঠ, উমিচাঁদ, খোদাওয়ারি বলবো সব। এই ব্যবসায়ীরা এতই বড় ছিল যে তাদেরকে বলা হতো বণিক রাজা, ব্যবসায়ীদের বলা হয় বণিক। আর তারা এতই বড় ব্যবসায়ী ছিল, যেমন এখন ভারতের বিশাল বড় ব্যবসায়ী আম্বানি, তখনকার দিনের সে আম্বানির মতোই ব্যবসায়ী ছিল এরা, জগৎ শেঠ, উমিচাঁদ, খোদাওয়ারি এরা। তো এদেরকে বলছি, এদেরকে বলা হতো, এই ব্যবসায়ীদের বলা হতো বণিক রাজা। এরা এতই বড় ব্যবসায়ী ছিল। তার মধ্যে এই জগৎ শেঠ ছিল সব থেকে বড় ব্যবসায়ী, জগৎ শেঠ। এই জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির একজনের নাম নয়, একটা ব্যবসায়ী নয়। জগৎ শেঠ হচ্ছে একটা উপাধি, জগৎ শেঠ একটা উপাধি। ফতেহ চাঁদ বলে একজন লোক ছিলেন, ফতেহ চাঁদ। ফতেহ চাঁদ বলে একজন ব্যক্তি ছিলেন, তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল জগৎ শেঠ। ফতেহ চাঁদকে উপাধি দেওয়া হয়েছিল জগৎ শেঠ, মানে সে এতই বড় ব্যবসায়ী যে তাকে জগতের শেঠ বলা হচ্ছে। তো হ্যাঁ, এরা নিজেদের ব্যাংক ছিল, এরা অনেক, হ্যাঁ এরা অনেক সময় বিভিন্ন নবাবদেরকেও এরা টাকা ধার দিত। আর এদের শুধুমাত্র ব্যবসায়ী নয়, এদের রাজনৈতিক ক্ষমতাও প্রচুর ছিল। এর কি বললাম যে জগৎ শেঠ একজনের নাম নয়, জগৎ শেঠ হচ্ছে একটা উপাধি, জগৎ শেঠ একটা উপাধি, একটা বণিক পরিবারের উপাধি। এই ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল, ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে তাদের পরিবারের লোকেদের এই জগৎ শেঠ উপাধিটা তারা মানে এই বলা হতো যে ওই পরিবারের ব্যবসায়ীটা জগৎ শেঠ বলা হতো। তো এই হচ্ছে বাংলার কিছু ব্যবসায়ী। এবং এদের শুধুমাত্র ব্যবসায়িক দিকেই যে এরা ভালো ছিল তা নয়, এদের কাছে প্রচুর ক্ষমতাও ছিল, রাজনৈতিক ক্ষমতাও ছিল, এবং নবাবের দরবারও এদের প্রচুর ক্ষমতা ছিল, এরা নবাবের দরবারও এদের প্রচুর প্রভাব ছিল। তাহলে এই গেল বাংলার বিষয়বস্তু, বোঝা গেল। আর একটা ছোট্ট ঘটনা আছে, যেটা হচ্ছে বর্গীহানা। বর্গীহানা, আমরা ছোটবেলায় এই বর্গি দিয়ে ছোটবেলায় একটা ছড়া আমরা পড়েছি। হ্যাঁ, কথা নয়, ছোটবেলায় একটা আমরা ছড়া পড়েছি যে ছেলে ঘুমোলো পাড়া ঝুরোলো, বর্গি এলো দেশে। তো এই যে বর্গি কারা? বর্গি হচ্ছে মারাঠাদের কিছু দস্যু, যারা বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোতে তারা লুটপাট করতো, বাংলা, বিহার, উড়িষ্যা এগুলোতে লুটপাট করতো এই মারাঠাদের কিছু দস্যু। এই দস্যুদের কি বিভিন্ন ছড়া, বিভিন্ন গল্প এগুলোতে এই বর্গি বলে মানে পরিচয় দেওয়া হয়েছে, বা বর্গি বলে চিহ্নিত করা হয়েছে, বোঝা গেল। তো ওই যে তাদের যে আক্রমণ, মানে লুটপাটের যে হামলা, সেটাই বর্গীহানা বলে পরিচিত। আচ্ছা, হ্যাঁ, ওরা মানে খুব নিষ্ঠুর ছিল। তাহলে এই হলো, বেশ আসতে, তাহলে এই হলো বাংলার স্বাধীন, কিভাবে একটা স্বাধীন আঞ্চলিক রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল তার বর্ণনা। বেশ, এবার আমরা যাব অযোধ্যায়। অযোধ্যা রাম মন্দির। আস্তে, আস্তে, আমি যখন থেমে যাচ্ছি তোরা কথা বলছিস কেন? কথা বলা যাবে না বলে দিলাম। এরপর কথা নয়, এরপর আমরা অযোধ্যা নয়, এবার আমরা যাব হায়দ্রাবাদ কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে একটা শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল সেই আলোচনায়। হায়দ্রাবাদ, আচ্ছা, হায়দ্রাবাদ বানানটা কিন্তু তখন এইভাবেই লেখা হতো, হায়দ্রাবাদ এইভাবেই লেখা। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করতে গেলে হায়দ্রাবাদ হয়ে যাবে, কিন্তু এইভাবেই লেখা হতো, এইভাবেই তোমাদের লিখতে হবে। আচ্ছা, তো হায়দ্রাবাদ কিভাবে মানে একটা আঞ্চলিক শক্তি হিসাবে শক্তিশালী হয়েছিল সেটা আমরা জানবো। হায়দ্রাবাদে একজন ব্যক্তিকে, যেমন বাংলাতে মুর্শিদ কুলি খানকে পাঠানো হয়েছিল, হায়দ্রাবাদেও একজনকে পাঠানো হয়েছিল, বা হায়দ্রাবাদেও একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নাম হচ্ছে মীর কামার
উদ্দিন সিদ্দিকী। তো দেখো মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, একে সৌম্য কথা বলছিস বড্ড বেশি। একে বাংলা হায়দ্রাবাদের শাসক হিসাবে পাঠানো হয়েছিল, বা হায়দ্রাবাদের দেখাশুনো করার জন্য একে পাঠানো হয়েছিল, মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে। আচ্ছা দেখো, তো মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে হায়দ্রাবাদের দায়িত্বে দেওয়া হয়, ঠিক আছে। এবার আগেকার দিনে যারা ভালো কাজ করতো তাদেরকে সম্রাটরা খুশি হয়ে নানা রকম উপাধি দিত, তাই মীর কামারউদ্দিন খানকেও অনেক উপাধি দেওয়া হয়েছিল। তো কি কি দেওয়া হয়েছিল? আচ্ছা, তো দেখো কথা বলবে না, মীর কামারউদ্দিন খানকে কি কি উপাধি দেওয়া হয়েছিল? সম্রাট ঔরঙ্গজেব, সম্রাট ঔরঙ্গজেব উপাধি দিয়েছিল চীন কুলিজ খান। চীন কুলিজ খান সম্রাট ঔরঙ্গজেব উপাধি দিয়েছিল। আগেকার দিনে সম্রাটরা খুশি হলেই নানা রকম উপাধি দিয়ে দিত, উপাধি দিত। চীন কুলিজ খান উপাধি দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব, এই মীর কামারউদ্দিনকে এই উপাধিটা দিয়েছিল। বেশ, একটা উপাধিতেই খান তো নয়। সম্রাট ফারুক সিয়র, সম্রাট ফারুক সিয়র কথা নয়, সম্রাট ফারুক সিয়র একে উপাধি দিয়েছিল নিজাম উল মুলক। তো ফারুক সিয়রকে উপাধি দিয়েছিল নিজাম উল মুলক। আরেকজন উপাধি দিয়েছিল, সে হচ্ছে সম্রাট মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ তাকে উপাধি দিয়েছিল আসফ ঝাঁ। তাহলে দেখো এই একই ব্যক্তির কতগুলো নাম, যে কোনো নামই কিন্তু থাকতে পারে তোমাদের। তাহলে হায়দ্রাবাদ রাজ্যটা স্বাধীন হয়েছিল মীর কামারউদ্দিন খান সিদ্দিকীর নেতৃত্বে। কত সালে হয়েছিল? 1724 খ্রিস্টাব্দে। 1724 খ্রিস্টাব্দে একটা আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদ এই মীর কামারউদ্দিন খান সিদ্দিকীর নেতৃত্বে স্বাধীন হয়েছিল, বা একটা শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল। এই মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে বিভিন্ন মুঘল সম্রাটরা বিভিন্ন সময় বিভিন্ন উপাধি দিয়েছিল, যেমন ঔরঙ্গজেব দিয়েছিল চীন কুলিজ খান, ফারুক সিয়র দিয়েছিল নিজাম উল মুলক, মোহাম্মদ শাহ দিয়েছিল আসফ ঝাঁ। বোঝা গেছে? কারো কোনো অসুবিধা? হায়দ্রাবাদটা ঠিক আছে। এরপর যাব অযোধ্যা। আচ্ছা, তো অযোধ্যা কথা নয়, অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে শক্তিশালী হয়েছিল সাদাত খানের নেতৃত্বে। সাদাত খান, না না মনে রাখা কঠিন হবে, এই তো আমি ছবি দেখাচ্ছি। আস্তে, তো দেখো অযোধ্যা একটা আঞ্চলিক শক্তি হিসাবে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল সাদাত খানের নেতৃত্বে।
সালটা হচ্ছে 1722। আচ্ছা, তাহলে তিনটে অঞ্চলের কথা পেলাম। বাংলা হচ্ছে 1717, হায়দ্রাবাদ হচ্ছে 1724, আর অযোধ্যা হলো 1722। তাহলে দেখো প্রায় কাছাকাছি তিনটে, 1717, 1724, 1722, তিনটে। ঠিক আছে, বাংলা হচ্ছে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে, হায়দ্রাবাদ হলো মীর কামারউদ্দিন খান সিদ্দিকীর নেতৃত্বে, আর অযোধ্যা হলো সাদাত খানের নেতৃত্বে। ঠিক আছে, বেশ। বেশ, এইবার সাদাত খানকে উপাধি দেওয়া হয়েছিল। সাদাত খানকে কি উপাধি দিয়েছিল দেখো। সম্রাট মোহাম্মদ শাহ, মুঘল সম্রাট, কিন্তু মোহাম্মদ শাহ তাকে উপাধি দিয়েছিল বুরহান উল মুলক। বুরহান উল মুলক এইটা উপাধি দিয়েছিল। তাহলে মোহাম্মদ শাহ হচ্ছে মোহাম্মদ শাহ একজন মুঘল সম্রাট, তিনি তাকে উপাধি দিয়েছিলেন বুরহান উল মুলক এই উপাধিতে। বোঝা গেল? তাহলে তিনটে রাজ্য কিভাবে একটা শক্তিশালী রাজ্যে পরিণত হলো, স্বাধীন শক্তিশালী রাজ্যে পরিণত হলো। বোঝা গেল? প্রথমে কি হলো? বাংলা, তারপর হলো হায়দ্রাবাদ, তারপর হলো অযোধ্যা। বোঝা গেছে? এরপর আলোচনা হবে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এই যে ভারতে 200 বছর ইংরেজরা শাসন করেছে, তার সূত্রপাতটা কোথায় থেকে হয়েছে? দাঁড়াও, তার সূত্রপাতটা কোন ঘটনা থেকে হয়েছে সেই বিষয়টা এখন আমরা আলোচনা করব। তো দেখো, একজন মুঘল সম্রাট যার নাম হচ্ছে ফারুক সিওর, একজন মুঘল সম্রাট যার নাম ফারুক সিওর। গুগল ম্যাপে চলে যাও। আচ্ছা দেখো, তো একটা গল্প বলি, আস্তে একটা গল্প বলি। তো ফারুক সিওর ছিলেন মুঘল সম্রাট। এবার তার এক পুত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল। তো কোনো ডাক্তারই তাকে সারাতে পারছিল না ফারুক সিওরকে। বেশ, এটাও আছে। তো তাকে কেউ সারাতে পারছিল না ফারুক সিওরের ছেলেকে। এইবার অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় চিকিৎসক দেখায়, কেউই সারাতে পারে না। এইবার সেই সময় কথা নয়, সেই সময় বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংল্যান্ড থেকে একটা কোম্পানি বাংলায় ব্যবসা করতে আসতো, যারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন একজন ব্যক্তি হয়তো তাকে কোন একটা ডাক্তারের পরামর্শ দিয়েছিল, যাকে দেখিয়ে ওর ছেলে সেরে যায়, ফারুক সিওরের ছেলে সেরে যায়। এইবার সেই খুশি হয়ে ফারুক সিওর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা বিশাল ছাড়পত্র দিয়ে দেয়। কি ছাড়পত্র দেয়? ছাড়পত্র দেয় যে 3000 টাকা বছরে দিয়ে তারা বাংলায় বিনা শুল্কে, মানে কোনো ট্যাক্স না দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। মাত্র 3000 টাকা বছরে দিয়ে তারা গোটা বাংলায় পুরো, তা হলেও গোটা বাংলায় ব্যবসা করে আরো অনেক লক্ষ লক্ষ টাকার উপার্জন করা যেত। তো সেই 3000 টাকা দিয়ে, বছরে 3000 টাকা দিয়ে তারা বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে পারে। বিনা শুল্কে মানে কোনো আর টাকা দিতে হবে না, 3000 টাকা দেবে, তারা যত খুশি ব্যবসা করতে পারে। এই যে একটা তিনি ছাড়পত্র দিলেন, এই ছাড়পত্রটাকে বলা হয় ফারুক সিওরের ফরমান। ফারুক সিওরের ফরমান, যেটা 1717-তে তিনি দিয়েছিলেন। তো কি এই ফারুক সিওরের ফরমান? ফারুক সিওরের ফরমান হচ্ছে একটা ছাড়পত্র। ছাড়পত্র কিসের ছাড়পত্র? বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র।
বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র। হ্যাঁ, বলছিলাম কি প্রত্যেকটা ছবি দেখবেন মানে কি বলবো এই যে মুঘলদেরই হ্যাঁ। ফুল নিয়ে ধরে থাকে, যে শুয়ে থাকুক, বসে থাকুক, কবরে থাকুক, যেখানে থাকুক। আসল কথা কি বলতো, তখনকার দিনে তো ক্যামেরা ছিল না, তখন বিভিন্ন যারা শিল্পী ছিল, আর্টিস্ট ছিল, তারা ওদের ছবি এঁকে দিত। এবার ওই না, আলাদা আলাদা আঁকতো, কিন্তু ওরা ওই পোজেই ছবিগুলো হয়তো তুলতো, মানে দাঁড়াতো, সেই জন্য হয়তো ওইরকম ছবি আসতো, মানে হতো। বেশ, দেখো তাহলে এই যে ফারুক সিয়ারের ফরম্যান্টালি কি হলো, বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র। বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র কত সালে দেওয়া হয়েছিল? 1717। এবার এই ছাড়পত্রে কিছু কিছু শর্ত দেওয়া হয়েছিল। কি কি শর্ত দেওয়া হয়েছিল? এক নম্বর শর্ত হচ্ছে, কথা বলো না, এক নম্বর শর্ত হচ্ছে 3000 টাকার 3000 টাকার বিনিময়ে, কথা নয়, ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র। ছেলেগুলোর চোখে বেশি দেখতে পারে। আমি দেখছি আচ্ছা দেখো, তাহলে প্রথম শর্ত হচ্ছে 3000 টাকার, দেখো এইদিকে দেখো, ফারুক সিয়ারের ফরমানের প্রথম যে শর্ত তিনি দিয়েছিলেন যে বছরে 3000 টাকার বিনিময়ে ব্যবসা বাণিজ্যের ছাড়, মানে 3000 টাকা দিলে আর কোনো তাদের টাকা পয়সা দিতে হবে না। 2 নম্বর হচ্ছে মুর্শিদাবাদের কাছাকাছি মুর্শিদাবাদের কাছাকাছি 38টা গ্রামের জমিদারি। তো 38টি গ্রামের জমিদারি দেওয়া হয়। তাহলে দেখো 3000 টাকা দিয়ে তারা কত কিছু পাচ্ছে। দেখো, মুর্শিদাবাদের কাছাকাছি 38টি গ্রামের জমিদারি তাদেরকে দিয়ে দেওয়া হয়। 3 নম্বর, এই কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আচ্ছা একটা জিনিস এটা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, আচ্ছা 3 নম্বর হচ্ছে তাদের যদি কোনো ক্ষতি হয়, মানে সমুদ্রপথে বাণিজ্য করতে গিয়ে তাদের যদি কোনো জাহাজে লুটপাট হয়, কোনো ডাকাত যদি তাদের জাহাজ চুরি করে নেয়, তো তাদের কোনো ব্যাপার নেই, সেই ক্ষতিপূরণ দেবে বাংলা নবাব। হ্যাঁ, তাদের যা হলো ক্ষতিপূরণ দেবে বাংলা নবাব। তাহলে তাহলে মানে কতটা মানে মানে মাথা মোটার মতো কাজ। তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর হচ্ছে মুর্শিদাবাদের যে টাকশাল মানে যেখানে টাকা তৈরি করা হয়, সেটা ব্যবহারের অধিকার দেওয়া। মুর্শিদাবাদের টাকশাল। কথা নয়, তাহলে দেখো মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের অধিকার পায়। টাকশাল মানে হচ্ছে যেখানে টাকা তৈরি করা হয়। তাহলে এই শর্তগুলো দেওয়া হয়। ফারুক সিয়ার তিনি 1717 খ্রিস্টাব্দে একটা ছাড়পত্র দিলেন যে তোমরা 3000 টাকা দাও আমাকে, এবং তোমরা বাংলায় যত খুশি ব্যবসা করো।
এবং কি কি ছাড় দেওয়া হলো আর কি কি দেওয়া হলো, তার এর পাশাপাশি এই ছাড়টা তো দেওয়া হলো বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারবে, তার পাশাপাশি মুর্শিদাবাদের কাছাকাছি 38টা গ্রামের জমিদারি পাবে, সেই গ্রাম থেকে তারা সবকিছু ট্যাক্স আদায় সবকিছু তারা করতে পারবে। 3 নম্বর হচ্ছে যদি তাদের কোনো লোকসান হয় ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ দেবে বাংলা নবাব। আর 4 হচ্ছে মুর্শিদাবাদের যে টাংসাল মানে যেখানে টাকা তৈরি করা হয় সেইটা তারা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। তাহলে এই ছাড়গুলো তাদের দেওয়া হলো, বোঝা গেল? বেশ, এইবার আচ্ছা কথা নয়, এইগুলো দেওয়ার ফলে কি প্রভাব পড়েছিল, এই যে ফারুক সিওরের ফরমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেলো, তার ফলে স্বাভাবিক ব্যাপার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিশ্চয়ই খারাপ কিছু হয়নি, খারাপ হবে কি, ভালোই হবে। তো কি হয়েছিল সেটা দেখো। ভিডিও তো দেখাবে স্যার, না না ভিডিও তো দেখাবো না। 3000 টাকা কি আচ্ছা, তো এই ফারুক সিওরের ফরমানের প্রভাব কি হয়েছিল? অত বড় ইয়েটাকে ছোট করে দিল, দেখ প্রভাব কি হয়েছিল। 1 নম্বর দেখো, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বিশেষ সুবিধা পেয়ে গেল, তারা এই 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার ছাড় পেয়ে তারা একটা বিশেষ সুবিধা পেয়ে গেল, এটা 1 নম্বর সুবিধা তাদের। 2 নম্বর হচ্ছে নবাবের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি। এইবার তারা তো পেল, ফারুক সিওর তাদেরকে ছাড় দিয়েছিল শুধুমাত্র কোম্পানির ব্যবসা বাণিজ্য করার জন্য, কোম্পানির কর্মচারীরা আবার সেই ছাড়পত্রকে ব্যবহার করে এক্সট্রা সুবিধা মানে এক্সট্রা লাভ করতে লাগলো, মানে তারা নিজেরা ব্যক্তিগত ব্যবসা করতো সেটা আর ওই ছাড়পত্রকে দেখিয়ে, মানে নবাবের আরো লোকসান হতো এতে, ফলে নবাবের সঙ্গে কোম্পানির একটা ঝামেলা হয়ে গেল। তাহলে নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্কের অবনতি, তাহলে কোম্পানিকে দেওয়া হয়েছিল শুধু ছাড়পত্রটা, কোম্পানির কর্মচারীরাও সেই ছাড়পত্র ব্যবহার করতে লাগলো। 3 নম্বর হচ্ছে বাংলার যারা ব্যবসায়ী তাদেরকে তো ছাড়পত্র দেওয়া হয়নি, বাংলার ব্যবসায়ীদের কাছে ট্যাক্স নেওয়া হতো, ফলে তারা ওদের থেকে পিছিয়ে গেল, ওরা তো কম দামে দিয়ে দিত, ওদেরকে তো ট্যাক্স দিতে হচ্ছে না, ওরা কম দামে জিনিস বিক্রি করে দিচ্ছে, তাহলে লোকে কোনটা কিনবে, কম দামে জিনিস না বেশি দামের জিনিস, কম দামে জিনিস কিনবে, ফলে ওদের ব্যবসা অনেক বেশি বেড়ে যায়, আর বাংলার যারা ব্যবসায়ী যারা আগে থেকে ব্যবসা করতো তাদের ব্যবসার ক্ষতি হয়। তো এইভাবে ফারুক সিওরের ফরমানে এই সব প্রভাবগুলো দেখা যায়, বোঝা গেল? তাহলে আজকে কি কি পড়ালাম, কি কি পড়লাম? প্রথম কথা, মুঘল সাম্রাজ্য কিভাবে দুর্বল হয়ে পড়ে সেটা, তারপরে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা রাজ্য কিভাবে স্বাধীন শক্তিশালী রাজ্য হিসেবে পরিণত হয় সেই কথা, আর ফারুক সিওরের ফরমান সম্পর্কে। আচ্ছা, ফারুক সিওরের ফরমানটা সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু এটা একটা ছাড়পত্র, ব্যবসা করার একটা ছাড়পত্র, বুঝা গেল?